নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে কার্যত যুদ্ধে অবতীর্ণ হলো ত্রিপুরা সরকার। কালকে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বলেছেন ত্রিপুরা নাকি বাংলাদেশের থেকে 200 কোটি টাকা পায় বকেয়া বিদ্যুতের ফি বাবদ, আর সেই টাকা বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে কিছুদিনের মধ্যে, না হলে নাকি বিদ্যুৎ পরিষেবা বন্ধ করবে ত্রিপুরা। আর এখানেই কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ ঠিক কিছুদিন আগে আমি একটি প্রতিবেদন আপনাদের সামনে পেশ করেছিলাম যেখানে আদানি বলেছিল 65% বিদ্যুৎ কিন্তু তারা পাঠানো বন্ধ করে দিয়েছে। আর এবার যদি ত্রিপুরাও এই 100 থেকে 150 মেগাওয়াটের একটু বিদ্যুৎ ত্রিপুরা বাংলাদেশকে পাঠায় তা যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে সব থেকে বড় ধাক্কাটা হতে পারে। কারণটা কি? কারণটা হলো দীর্ঘদিন ধরে ত্রিপুরা কিন্তু বাংলাদেশের সঙ্গে একাধিক দিক দিয়ে ব্যবসায়ী সম্পর্কে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে, কিন্তু বর্তমানে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তা আগের মতো আর জায়গায় নেই। আপনারা ভাবতেই পারেন ভারতের সঙ্গে মোহাম্মদ ইউনূস যেভাবে যুদ্ধ ঘোষণা করেছে তারই আফটার এফেক্টস এইরকম একাধিক রাজ্য বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা বন্ধ করতে চাইছে। ত্রিপুরার হোটেল কর্তৃপক্ষরা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে তারা নাকি এরপরে কোনো বাংলাদেশিকেই আর হোটেল দেবে না। ত্রিপুরার একাধিক ডাক্তার, একাধিক অ্যাসোসিয়েশন কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার পক্ষে সওয়াল করেছিলেন। এমনকি ত্রিপুরাতেই প্রথমবারের জন্য বিশ্বে ভারতে বলা চলে তারা কিন্তু বাংলাদেশ হাই কমিশনার একটি অভিযান কর্মসূচিও নেওয়া হয়েছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। অর্থাৎ ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু সংখ্যালঘু ইস্যুতে আরো যদি গভীরে গিয়ে বলেন তাহলে ভারতকে লাগাতার ভাবে আক্রমণ হুঁশিয়ারি দেওয়ার জন্য আরো সম্পর্ক বেকায়দায় পড়তে পারে। ঠিক 1 মাস আগে এক্ষেত্রে আপনাদের ফিরে যেতে হবে। এই ত্রিপুরার বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি অভিযোগ করেছিল জানেন? তারা বলেছিলেন এই ত্রিপুরায় যে ডম্বুর বাঁধ আছে সেই ডম্বুর বাঁধ নাকি ইচ্ছাকৃত খুলে দিয়েছে ভারতবর্ষ, যার ফলে বাংলাদেশের একাধিক অঞ্চল বন্যা প্লাবিত হয়েছে। সে সময় কিন্তু ভারতবর্ষ অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন এই যে ডম্বুর বাঁধ আছে তার গেটকে খোলা বা বন্ধ করা ভারতের হাতে নেই। এই ডম্বুর বাঁধের যে জল তা যদি বিপদ সীমা অতিক্রম করে তাহলে সেই গেট অটোমেটিকলি খুলে যায়, না হলে সেই গেট ভেঙে আরো মস্ত বড় দুর্ঘটনাও ঘটতে পারত। এবং বাংলাদেশকে নাকি নিয়ম মাফিক নিয়ত এই বিষয়ে নাকি ওয়াকিবহুল করা হয়েছিল ভারতের পক্ষ থেকে, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু কার্যত এখন দায় ঝেড়ে ফেলার জন্য ভারতের দিকে আঙুল তুলছে। অর্থাৎ শেখ হাসিনা পরবর্তী সময়ে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রতিনিয়ত একটু একটু করে খারাপ হতে শুরু করেছে, যা কালকে একদম বিস্ফোরক একটা রূপ কিন্তু ধারণ করলো। যেখানে খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ বলেছেন 200 কোটি টাকা ত্রিপুরাকে ইমিডিয়েটলি মোহাম্মদ ইউনূসকে দিতে হবে, কারণ বিদ্যুতের বকেয়া বিল ঠিক অনেকটাই বেড়ে গেছে, এরপরে আর বিদ্যুৎ পাঠানো কিন্তু সম্ভব নয়। এবার বাংলাদেশ কিভাবে এই বিদ্যুতের ঘাটতি মেটাবে সেটাই একটা বড় প্রশ্ন। কালকে আদানির প্রতিবেদনটা আপনারা যদি একটু দেখে নেন তাহলে এই বিষয়ে আরো ডিটেইলিং এ আমি সেখানে আলোচনা করেছি, আপনারা বুঝতে পারবেন যে কেন বাংলাদেশের একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। রংপুর বিদ্যুৎ কেন্দ্র যেটা শুরু হওয়ার কথা ছিল সেটাও শুরু করা যায়নি। এমনকি বাংলাদেশে বিদ্যুতের দাম কেন বেশি আমি এই বিষয়ে ওখানে আলোচনা করেছি। বাংলাদেশ যেভাবে বিদ্যুৎ তৈরি করে অর্থাৎ গ্যাস এবং খনিজ তেলের উপর ডিপেন্ড করে, সেভাবে বর্তমান সময় বিদ্যুৎ কিন্তু আর কেউ তৈরি করে না, কারণ এই রকম ভাবে বিদ্যুৎ উৎপাদন করা অত্যন্ত খরচ সাপেক্ষ। আর ঠিক সেখানেই কিন্তু হাসিনা সরকার অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে রিয়েলাইজ করেছিলেন তিনি যদি ভারতের বিভিন্ন এজেন্সি থেকে বিদ্যুৎ নেন তাহলে তার কোষাগারের সঞ্চয় অনেক বেশি হতে পারে। কিন্তু বাংলাদেশ এই সরকার এই ভারত বিরোধী স্ট্যান্ডটাকে এস্টাবলিশ করার জন্য একের পর এক সম্পর্ক নষ্ট করছে। কিন্তু কালকে ত্রিপুরা যেভাবে পাল্টা মোহাম্মদ ইউনূসকে দিল তা নিঃসন্দেহে বাংলাদেশের সরকারের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। দেখুন, পার্টিকুলারলি এই ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু ঐতিহাসিক কাল থেকে চলেছে। এমনকি ভারতবর্ষ কিন্তু এই ত্রিপুরাকে কেন্দ্র করেই আখুরা রেল লিঙ্ক করেছে, যেই রেল লিঙ্ক কার্যত ত্রিপুরা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ত্রিপুরা হয়ে বে অফ বেঙ্গলকে জোড়ার জন্য ভারতবর্ষ কিন্তু এখানে প্রায় 1255 কোটি টাকা ইনভেস্ট করে টোটাল 13 কিলোমিটার কাছাকাছি একটি রেল লাইন এস্টাবলিশ করেছে। অর্থাৎ ভারত সরকার চেয়েছিল ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যেন প্রতিনিয়ত উন্নত হয়, কারণ কোথাও গিয়ে এই সম্পর্ক ব্যাঘাত ঘটা ভারতের যে 7 সিস্টার্স
উত্তর পূর্ব অঞ্চলকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। আর এই ডিপ্লোম্যাটিক ওয়েতে ভারতবর্ষ শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ক্ষুরোদার মস্তিষ্কে একের পর এক চুক্তি করেছে এবং ভারত এবং বাংলাদেশের উভয়ের স্বার্থ রক্ষা করেই দুই দেশের উন্নতির জন্য ত্রিপুরা এবং বাংলাদেশ কিন্তু অতীতের মতো বর্তমানেও কাজ করছিল। কিন্তু বর্তমানে মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে ত্রিপুরা বিরোধী কিংবা ভারত বিরোধী অবস্থান নিয়েছে, তাতে কিন্তু ত্রিপুরার পক্ষ থেকে এই ধরনের একটা কড়া পদক্ষেপ হয়তো আমরা অনেকেই এক্সপেক্ট করছিলাম। এবার প্রশ্ন হলো, কিভাবে এত বিপুল পরিমাণে বিদ্যুৎ ঘাটতি মেটাবে ইউনূস সরকার? এই সরকার তো মিডিয়ায় কথা বলে সরকার চালাচ্ছে, শুধুমাত্র ভারত বিরোধিতাই এদের ওয়ান টাইম এজেন্ডা। সংস্কারের নামে দেশটাকে কার্যত বিকিয়ে দিয়েছে। নির্বাচন করার নাম করে 2026 অব্দি মসনদে থাকার একটা ফোন দিয়ে এটেছে মোহাম্মদ ইউনূস। কথায় কথায় ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট, সংখ্যালঘুর উপর নির্যাতন, ব্যবসা বাণিজ্য, বস্ত্রশিল্পীদের উপর অত্যাচার, আইন শৃঙ্খলার অবনতি। অর্থাৎ এই ভুলভুলিয়া সরকারের দিন যত শেষ হয়ে আসছে, ততই যেন বাংলাদেশের প্রো পাকিস্তানি অ্যাক্টিভিটি বাড়ছে, মৌলবাদী একটা রাষ্ট্রতে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। আর ঠিক সেখানে ভারতের সঙ্গে লাগাতার ভাবে সম্পর্ক নষ্ট করা নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যতের দিকেও কিন্তু অত্যন্ত খারাপ একটা সময় আসছে বলে আমার মনে হয়। পাশাপাশি কালকে চায়নার সঙ্গে বাংলাদেশ একটি অভূতপূর্ব ডিল করতে চলেছে বলে খবর সামনে এসছে। সেই ডিলটা হলে ভারত পাল্টা বলেছে এতে কিন্তু বাংলাদেশের সব থেকে বড় ক্ষতি হতে পারে। তারা চায়নার সঙ্গে কি ডিল করছে? তারা চায়নার থেকে এবার J-10C এই রকম ফাইটার জেট আনার চেষ্টা করছে। এই J-10C এই ধরনের যদি ফাইটার জেট বাংলাদেশের হাতে চায়না তুলে দেয়, তাহলে কিন্তু ভারতের উত্তর পূর্ব অংশকে নিয়ে ভারতবর্ষকে অনেক বেশি সজাগ থাকতে হবে। যদিও কালকে ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই নিয়ে, পরিষ্কারভাবে বলা হয়েছে চায়না যদি এই ধরনের বিমান বাংলাদেশের সেনাবাহিনীর হাতে তুলে দেয়, তাহলে বাংলাদেশের উপর সব থেকে কড়া অ্যাকশনটা কিন্তু ভারতবর্ষ নিতেই পারে। মনে করিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে 95% এর কাছাকাছি ডিপেন্ডেন্সি আছে। স্পেসিফিক্যালি বললে 94% ডিপেন্ডেন্সি এখনো ভারতের উপরই কিন্তু আছে বাংলাদেশের। সে চিনি বলুন, গম বলুন, চাল বলুন, দুধ বলুন, ডিম বলুন, বিভিন্ন খনিজ দ্রব্য বলুন, একাধিক ক্ষেত্রে কিন্তু তারা ভারতের উপর নির্ভরশীল। আর ঠিক সেখানে যদি এই ধরনের ডিল করে ভারতের সেভেন সিস্টার্সকে আক্রমণ করার চেষ্টা বাংলাদেশ সরকার করে, তখন কিন্তু একটা সুইচ টিপলেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কার্যত 94% ডিপেন্ডেন্সি অফ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে বাংলাদেশকে পথে বসাতেও পারে ভারতের এই সরকার। এবং এই সম্ভাবনা যে উড়িয়ে দেওয়া যায় না তা কিন্তু বোঝাই যায়। এবং এই ধরনের স্টেটমেন্ট যখন ভারতের পক্ষে আসে, ভারতের পক্ষ থেকে আসে, তখন নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসকে ভাবতে হবে তারা চায়নার সঙ্গে এই ধরনের ডিল করবে নাকি করবে না। এবার এই ধরনের ডিল সম্পর্কে একটু কথা আপনাদের বলে দিই। কেন হঠাৎ করে বাংলাদেশের সেনাবাহিনীর মনে হলো তারা J-10C এই ধরনের এয়ারক্রাফট ফাইটার জেটকে নিজেদের সেনাবাহিনীর মধ্যে আনবেন? দেখুন, বর্তমানে সেনাবাহিনী যে বাংলাদেশের বিজেপি যে ধরনের ফাইটার জেট ইউজ করে, সেগুলো অত্যন্ত মানধাতা আমলের, সেগুলো বর্তমান সময়ে চলেই না এবং সেগুলোর কোনো কার্যকারিতাই বর্তমানে নেই। সেই ফাইটার জেটগুলোর নাম হলো F-7 ফাইটার জেট। এই F-7 কে মেনটেনেন্স কস্ট এতটাই হাই যে বাংলাদেশের কোষাগার থেকে বিপুল পরিমাণে অর্থ প্রতি বছর কিন্তু চলে যায়। বাংলাদেশের টোটাল যে আর্মি বাজেট তা হলো $4.81 বিলিয়ন। আর বাংলাদেশের এই ফাইটার জেটগুলোকে মেনটেন করতে এই টোটাল আর্মি বাজেটের 50% অংশ কিন্তু চলে যায় বাংলাদেশের। ঠিক সেখানে তারা কস্ট এফিসিয়েন্সি ওয়ালা এই ধরনের J-10C এয়ার জেট কিন্তু তাদের নিজস্ব সামরিক শক্তিতে অন্তর্ভুক্ত করতে চাইছে। এই ধরনের 10C এই যে এয়ারক্রাফট বা ফাইটার জেট, এদেরকে কিন্তু ভিজোরিয়াস ড্রাগনও বলা হয় এবং এটি কস্ট এফিসিয়েন্সি এবং এর মধ্যে অনেকগুলো ভার্সন আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কায়দায় ইভালুয়েট করতে পারে, মডিফাই করতে পারে। কিন্তু এই ধরনের বিমান যদি বাংলাদেশ সামরিকতে আসে, ভারত মনে করিয়ে দিয়েছে ভারতের কাছে যা শক্তিশালী অস্ত্র আছে তা হয়তো এই J-10C এর থেকে অনেক গুণ শক্তিশালী। এবং এটাও মনে করে দেওয়া হয়েছে এই ধরনের বিমান নিয়ে তারা যদি সেভেন সিস্টার্সকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে কিন্তু পাল্টা হিসাবে 94% ডিপেন্ডেন্সির যে জায়গা ভারতের উপর বাংলাদেশের আছে তা কিন্তু একটা সুইচ টিপে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারে। আর সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা তা কিন্তু আরো জটিল জায়গায় পৌঁছালো বলে আমার মনে হয়। কিছুদিন আগে একটি রিপোর্ট এসেছিল, আমি কালকে এই নিয়ে একটা স্টোরি করেছিলাম, যেখানে পাকিস্তান থেকে সেনাবাহিনী এসে
বাংলাদেশের বিভিন্ন জায়গায় সামরিক শক্তিকে ট্রেন করবে। এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে আমান 2025, যা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। মনে করিয়ে দিই, শেখ হাসিনার সময় পাকিস্তান 2022 সালে বাংলাদেশকে একটি প্রস্তাব দিয়েছিল, যেখানে তারা বলেছিল চট্টগ্রাম বিমানবন্দরে বা চট্টগ্রাম যে বন্দর আছে সেখানে নাকি পাকিস্তানি ওয়ারশিপ পিএনএস তৈমুরকে যেন জায়গা দেওয়া হয়, এবং নোঙর করার জন্য পারমিশন কিন্তু হাসিনা সরকারের পক্ষে চাওয়া হয়েছিল। হাসিনা কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল পাকিস্তানের কোনো জাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে এসে দাঁড়াবে না, কারণ আমাদের দেশকে কাজে লাগিয়ে অন্য দেশ যদি অপর কোনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তা নিঃসন্দেহে ক্ষতিকর, যা বাংলাদেশ প্রশাসন কিন্তু সহ্য করবে না। অর্থাৎ হাসিনার এই স্ট্যান্ড বর্তমানে 180 ডিগ্রি কিন্তু সম্পূর্ণ রোটেট হয়ে গেছে, ঘুরে গেছে, যেখানে বাংলাদেশ সরকার এখন চাইছে পাকিস্তানের সেনাবাহিনী এসে বাংলাদেশের বিজিবি বা সেনাবাহিনীকে ট্রেন করুক, শক্তিশালী করুক, কর্মক্ষম করুক। এমনকি পাকিস্তানের থেকে ফাইটার জেট এবং পারমাণবিক বোমার পাশাপাশি বিপুল পরিমাণে অস্ত্র চুক্তি কিন্তু পাকিস্তানের সঙ্গে করে বসে আছে মোহাম্মদ ইউনূস। অর্থাৎ সব মিলিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার যে পলিটিক্স, তা ভারত বিরোধী একটা স্ট্যান্ড বাংলাদেশের পক্ষ থেকে জোরালো হলেও ভারত কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে দিনের পর দিন বাংলাদেশের এই মৌলবাদের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক চাল নিজেদের মতো করে তৈরি করছে। কড়া অ্যাকশন নেওয়া হয়তো সহজ, কিন্তু কড়া কূটনৈতিক চাল দিলে বাংলাদেশ যে কার্যত হাসপাস করতে শুরু করে দিয়েছে, তা হয়তো ভারতবর্ষ এবং বাংলাদেশ দুই দেশই বুঝতে শুরু করে দিয়েছে। আর ঠিক সেখানে 200 কোটি টাকা ফিরিয়ে দিতে হবে 1-2 দিনের মধ্যে বাংলাদেশকে। এবার আপনারা বলুন, বাংলাদেশের অর্থ ভান্ডারের যা অবস্থা, সেখানে পাকিস্তান কিভাবে 200 কোটি টাকা বাংলাদেশকে দিয়ে সাহায্য করবে? পাকিস্তান তো নিজেই দেউলিয়া। অর্থাৎ বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ, ভারতবর্ষের অ্যাডভান্টেজ এবং ডিপ্লোমেসির দিক দিয়ে ভারতবর্ষ কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশকে 3 থেকে 4 গোল করে দিয়েই যাচ্ছে। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।